তারা দিব্যি ফুটবলে মজে আছে, ক্রিকেটে মজে আছে, কনসার্ট দেখতেছে, গাঁজা খাইতেছে, ইয়াবা খাইতেছে, তারপরে হচ্ছে প্রেম করে যাইতেছে, মানে এমন কিছু কাজ করতেছে যেটার সাথে আসলে সে যে একটা দেশে থাকে এবং এই দেশটা যে থাকবে না যদি এইভাবে চলে, এই সব কিছু মিলে আমরা যখন হতাশ হয়ে গিয়েছিলাম তখন তো এইটা আওয়ামী লীগকে অনেক বেশি স্ট্রেনদেন করেছে। সে দেখতেছে আমরা যাই করছি মোটামুটি সবই ঠিক আছে। এর বাইরে হচ্ছে যে আপনার যে মানে অসঙ্গতিগুলো সমাজে ঘটছে চলছে, সেটাকে গণমাধ্যমের যে দায় থাকে তার এগুলো তুলে ধরা, তার এগুলোকে ডাইসেক্ট করা, কাটাছিড়া করা, এইটা করে জাতিকে যে বুঝাইয়া দেওয়া যে আসলে সব কিছু ঠিক নাই। পদ্মা সেতু হয়েছে ঠিক, কিন্তু এর মানে দেশটা ঠিক নাই। আমাদের মেট্রো রেল হয়েছে ঠিক, কিন্তু আসলে দেশটা ঠিক নাই। এখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়েছে, কিন্তু আসলে দেশটা ঠিক নাই। মানে এই জিনিসটা যে ঠিক নাই সেটা বলবার যে গণমাধ্যমের দায়িত্ব ছিল আমাদের লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের, বড় বড় দৈনিক পত্রিকাগুলোর, তারা সেই দায়িত্বটা বেমালুম ভুলে গেছে। ভুলে তারা ফ্যাসিবাদের দালাল হয়ে গেছে। তো সেই জায়গাটাতে আসলে আমাদের তখন সবচেয়ে মোটা দাগে যে দায়িত্বটা ছিল তরুণদেরকে বারবার এই ইতিহাসটা মনে করায় দেয়া যে আসলে আমার কিন্তু লড়াই আছে, আমাদের পূর্বপুরুষের একটা লড়াই আছে, এবং লড়াই ছাড়া একটা জাতি টিকে থাকে না। একটা জাতির টিকে থাকার শর্তই হচ্ছে লড়াই, বেঁচে থাকার লড়াই। এবং আমরা ব্যক্তি জীবনে কিন্তু তাই করি। দেখেন, আমরা কিন্তু কেউ আজকের ২৬ সালের খাবারটা নিয়ে জন্মাই নাই, কিন্তু ২৬ সালের খাবারের জন্য কিন্তু আমাকে সকাল থেকে বের হইতে হয়। ২৬ সালের আগামী ২ মাস পরে আপনি কি খাবেন সেটার জন্য কিন্তু আপনি এখন বসে নাই, ওটার জন্য আপনাকে তখন কাজ করতে হবে। তাহলে যেই ব্যক্তি জীবনে নাথিং কামস গ্রান্টেড, আপনার যাকে লড়াই করতে হচ্ছে, তাহলে আমার সম্মিলিত জীবনের সেই লড়াইটা কোথায়? তখন যেটা হয় যে আপনার যে জাতি ঘুমিয়ে যায় অথবা চৈতন্য হারায় যায়, তখন আমাদের রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হয় তার চৈতন্য থেকে, তার ঘুমটা ভাঙানো। এবং ঘুমের ওয়ালটা যত মোটা হয়ে যায় তাকে তত বেশি জোরে ধাক্কা দিতে হয়, তাকে মনে করায় দিতে হয় যে আসলে তুমি কে। প্রত্যেকটা জুলাইতেই হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে এই লড়াইটাকে স্মরণ করিয়ে দেওয়া, তরুণদেরকে তার আত্মপরিচয়কে সন্ধান করিয়ে দেওয়া। এই জন্য কি আপনি ওই সময়টা এই বক্তব্য দিয়েছিলেন? মানে ইতিহাস থেকে নরমালি সাধারণত আমি সবসময় কথা বলি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমি বরাবরই চেষ্টা করি, আমার যতটুকু আমি জানি, আমি একক কোনো ইউনিট না। তো ইতিহাস হচ্ছে একটা ব্যক্তির সেই ক্রমধারার গল্প, যে আপনার বাবা কে ছিল, দাদা কে ছিল, তাদের বাড়ি কই ছিল। 2024 সালের জুলাইয়ের আগ পর্যন্ত, আমি যদি জুলাইয়ের আগে সবশেষ জুনের কথাও বলি, সেই পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু তরুণ প্রজন্মের নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলেছে। এই তরুণ প্রজন্ম পাবজি গেম খেলে, এই তরুণ প্রজন্ম মোবাইল নিয়ে আসক্ত, সারা রাত ফেসবুক চালায়, এদের দ্বারা কিছুই হবে না, এদের দ্বারা বিপ্লব সম্ভব নয়। এই তরুণ প্রজন্মই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তারাই জীবন দিয়েছে, তারাই সবকিছু করেছে। তাহলে হঠাৎ করে তাদের ভিতরে এই মানে চেঞ্জটা কিভাবে আসলো, আপনার কাছে কি মনে হয়? প্রথম চেঞ্জের বিষয়টা হচ্ছে স্বার্থ। মানে আমরা সবাই স্বার্থপর জীব হিসাবে। স্বার্থপর এই কারণ আমাকে থাকার জন্য খাইতে হয়, ঘুমাইতে হয়, আমার থাকার জায়গা লাগে, রুটি রুজি লাগে। তো কোটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে তরুণদের স্বার্থকে সরাসরি অ্যাটাক করেছে, যেটা গণতন্ত্র করে না। ভোট দিলেই বা কি, না দিলেই বা কি, তো কালকে তো ঠিকই আমাকে মাছ ধরতে যাইতে হবে, কৃষককে হাল চাষ করতে যাইতে হবে, জেলেকে নৌকা নিয়ে বের হইতে হবে। সেই জন্য দেখবেন যে গণতন্ত্র, ভোট, নির্বাচন, সেগুলোর থেকে হচ্ছে কোটাটা ব্যক্তিগতভাবে ইয়াংদেরকে অ্যাটাক করেছে, যে আমার চাকরিটা চলে যাচ্ছে, কারণ আমার দাদা নানার মুক্তিযোদ্ধা নামক কোনো চোতা নাই, ওই কাগজটা তাদের নাই, তারা আওয়ামী লীগ করেন না, অথবা একটা ভেজাল কাগজ কিনেও বের করতে পারেন নাই। তাহলে আমি চাকরিটাতে কি পাবো? আমি তো পাচ্ছি না, আমার তো মেধা আছে, আমার তো চাকরিটা হওয়ার কথা। তো স্বার্থটা আঘাত করেছে প্রথম। এই স্বার্থটা একটা জায়গা থেকে জেদে পরিণত হয়েছে, যখন ওই স্বার্থের লড়াইতে আবু সাইদ, মুগ্ধের মতো শত শত লাশ পড়ে গেছে, তখন হচ্ছে ইগো ডেভেলপ করে। কিরে, আমি তো তোমারে ফালাইতে আসি নাই, আমি চাইছিলাম খালি এটা সংশোধন করে দাও, তোমরা এটা 5% 7% নিয়ে আসো, আমি চাকরিটা করতে চাই। তো এই জন্য স্বার্থটা একটা পর্যায়ে গিয়ে জেদে টার্ন করেছে। মাল্লি কেন? ওই যে বিখ্যাত একটা উক্তি আছে না, আমার ছেলেরে মাল্লু কেন, মানে মারার দরকারটা কেন ছিল? দরকার ছিল তো সিম্পলি কোর্টের রায়টা না ফিরাইলেই তো হইতো।
হাসিনা নিজের আজরাইলটাকে দাওয়াত দিয়ে বাসায় খাবারের জন্য ডাইকা নিয়ে আসছে, দরকার ছিল না। কিন্তু 17-18 সালে এই চাপটার কিন্তু অলরেডি সে সমাধান করে ফেলেছিল। এই আজরাইলকে সে আবার 18 সালের আজরাইলকে 24-এ ডাইকে আয়না জুন মাসে কোর্ট কাচারি কোয়েলেটরে তার জন্য খানাপিনা রেডি করছে। এইটা স্বার্থ থেকে জেদে রূপান্তরিত হয়েছে, আর জেদ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এবং এই জেদের সাথে যেটা হয়েছে, জনগণের বিভিন্ন সেগমেন্টের অনেকগুলো ক্ষোভ একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে। আপনি দেখবেন যে আপনি যদি চারপাশ থেকে পানি ছাড়েন, দেখবেন যে পানির স্রোতগুলো একটা জায়গাতে গিয়ে একটা গোল জায়গাতে গিয়ে মিলিত হবে, এই পানির ফ্লোগুলো একসাথে আসবে। যারা অল্প বেতনে চাকরি করেন, প্রতিদিন বাজারে গেলে কষ্ট হয়, তিনি চিন্তা করতেছেন আমারও তো কষ্ট হইতেছে, আমি তো সংসার চালাইতে পারতেছি না, তিনিও মিছিলে যোগ দিয়েছেন। যিনি আহত নিহত হয়েছেন, এই পরিবার, তাদের আত্মীয় স্বজনরা সবাই একসাথে এক জায়গাতে এক মিছিলে জয়েন করেছে। যার বেতন বাড়ছে না গত 5 বছর 10 বছর থেকে, তিনি চিন্তা করতেছেন আমিও তো ভুক্তভোগী, আমিও এই মিছিলে যাচ্ছি। যারা রাজনৈতিক দল করেন, ভোট দিতে পারছেন না, দেশ নিয়ে ভাবেন, নির্বাচন হচ্ছে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কি হবে, তারাও ওই মিছিলে গিয়ে যোগ দিয়েছেন। যারা প্রচণ্ড ভারত বিরোধী, তারা বোধ করছেন ভারতের আধিপত্যকে এখানে ডিল করবার একটা মোক্ষম সময় আসছে, হাসিনাকে ফেলে দেওয়ার, তারা ওখানে একসাথে হয়েছেন। তাহলে এই যে সমাজের অনেকগুলো ক্ষোভ, বঞ্চনা, না পাওয়া, আওয়ামী লীগের বাড়াবাড়ি, গুন্ডামি, এর প্রত্যেকটা জিনিস একটা মহাসমুদ্র সুনামি হয়ে গেছে, একটা লড়াইয়ের সুনামি আকারে ঢেউয়ের মতো আসছে। এসে তখন এই তরুণদের নেতৃত্বে তারা পিছনে মিছিলে জয়েন করেছে, যোগ দিয়েছে, এবং মিছিলটা বড় হয়ে গেছে। এবং ওই মিছিলটা তখন একটা জায়গাতে গিয়ে যেটা এমন জায়গাতে হয়েছে যে হাসিনার ওই মিছিল ঠেকানোর মতো শক্তি আর ছিল না। ওই সময়টাতে যারা অংশগ্রহণ করেছে, যেটা বলছিলাম যে ওই 24 জুলাই আর এখন 26 জুলাই চলছে, এই 2 জুলাইয়ের মানুষের অনুভূতির কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। যেমন ধরেন, একটা ছেলে মেয়ে ম্যাট্রিক ইন্টার পরীক্ষা চলছে এখন, আপনি তাকে প্রত্যেকদিন পরীক্ষার পর যদি জিজ্ঞেস করেন পরীক্ষা কেমন হয়েছে, সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আবার জিজ্ঞেস করবেন পরীক্ষা কেমন হলো। এখন দেখবেন এই পরীক্ষার পরে অনেক ছেলে মেয়ে মনে করবে তাদের জীবনটা তো মানে রেজাল্ট ভালো হইলো না, কি হইলো, জিপিএ 5 পাইলাম না, তো ভবিষ্যতে কোথায় ভর্তি হব না হব। কিন্তু এইখানেই লেখাপড়া করে নাই, দেখবেন অনেক ছেলে মেয়ে আছে আগামী দিনগুলোতে কোটিপতি হয়ে যাবে। বাংলাদেশের অধিকাংশ কোটিপতি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই। আমি পার্সোনালি অনেক কোটিপতিকে চিনি, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। পত্রিকা কোনভাবে ধরতে হয় এটাও সে এখনো জানে না, কোন পাশ থেকে পড়া শুরু করতে হয় ওইটাও সে জানে না। কিন্তু তার ওখানেই চাকরের কাজ করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা, ওইখানেই চাকরি করতেছে। আইবিএতে পড়া, বিবিএতে পড়া, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা বেতনের চাকরি করতেছে, তার লেখাপড়া কোনো শিক্ষা দীক্ষা নাই। তাহলে সফলতা কোনটা? যে ছেলেটা আজকে ইন্টার পাশে রেজাল্ট ভালো করলো না, সে আজকে মনে করতেছে যে আমার জীবনটা তো বৃথা। কিন্তু 10 বছর পর যখন সে কোটিপতি হয়ে যাবে, তখন সে ভাববে কিনা যে আসলে ইন্টার পরীক্ষার কোনো বেনিফিট আছে কিনা, জীবনে কিছু যায় আসে কিনা, ইন্টার পাস না করলে বা কি হইতো। সেই জন্য হচ্ছে যে আকাঙ্ক্ষা এমন একটা জিনিস না, এটা সময়কে ছাপিয়ে যায়। আজকে মনে হতে পারে যে কি হইলো, কত কিছু প্ল্যান ছিল, বিএনপি সরকার আসলো, কোনো ওয়াদা রাখতেছে না, মানুষ হতাশ। এটা যেমন সত্য, আবার এটাও তো সত্য যে 17 বছর পরে একটা ফ্যাসিবাদ সরকারের বিদায় হয়েছে। এটাও তো সত্য যে গত 5-6 দশক ধরে চলা ভারতীয় আধিপত্যবাদ এইখানে পরাজিত হয়েছে, প্রথমবারের মতো নির্লজ্জ হয়ে পরাজিত হয়েছে। যে আকাঙ্ক্ষাটা ছিল জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, আকাঙ্ক্ষা কতটা, এই যতটুকু হওয়া উচিত ছিল 2 বছরে, তার কতটা হয়েছে, নাকি এটাও বেহাতের পথে? না, বেহাত ওই যে ডিপেন্ড করতেছে বেহাত হবে কি হবে না, এটা হলো শর্তের সাথে সম্পর্কিত। জনগণ জেগে আছে কিনা। আপনার প্রত্যাশা? আমার প্রত্যাশা হচ্ছে জনগণ, আমার কাছে মনে হচ্ছে এখনো জেগে আছে, বেহাত হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু বেহাত হবার চেষ্টাতে চলবে। ক্ষমতা এমন একটা জায়গা যেখানে যারা ক্ষমতায় থাকবেন তিনি সবচেয়ে কম জবাবদিহিতা নিয়ে ক্ষমতায় থাকতে চান, সবচেয়ে আরামের জায়গা। আর জনগণের লড়াইটা কি, তাকে সবচেয়ে বেশি জবাবদিহিতা করবার জন্য বাধ্য করা। এটা হচ্ছে জনগণের এবং ক্ষমতার লড়াই। এখন এই লড়াইটাতে কে জিতবে, এটার দায়িত্ব ডিপেন্ড করতেছে জনগণ কতটুকু জেগে আছে। এক্সাম্পল দেই আপনাকে, আমরা তো মনে করছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মন্ত্রী,
উনি কক্সবাজারে গিয়ে বলছেন যে এই সরকারের সবচেয়ে ক্ষমতাবান প্রতিমন্ত্রী মীর শাহ আলম। দেখেছেন শাহ আলম ভাই দাঁড়ায় সবাইকে সালাম টালাম বলছেন। দেখো এটা নিয়ে বিএনপি সার্কেলে খুব জোকস আছে যে আসলে কে ক্ষমতাবান, সালাউদ্দিন ভাই বনাম শাহ আলম সাহেব। এখন এই যে প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয় দেন যিনি, একজন হচ্ছে প্রধানমন্ত্রীর লজিক মাস্টার শিক্ষক, আরেকজন হচ্ছে প্রধানমন্ত্রীর বাল্যবন্ধু বলে দাবি করা হয়, যদি উনি বলছেন যে আমি এটা দাবি দাবি করি নাই, কিন্তু উনি প্রাইভেটলি সব সার্কেলে তাই বলেন, আমরা বন্ধু বান্ধব আর কি। উনি তো ওনার গ্রামের ইউনিয়নের নামটা বদলাই দিচ্ছে কয়দিন আগে, দেখছেন ওনার উপজেলার নাম বদলাই দিচ্ছেন, 2টা ইউনিয়নের নাম এখন আবার ঠিক করে ফেলেছে, ছেলের নাম করছেন, মেয়ের নামে করছেন, বংশের নামে করছেন, ক্ষমতা দেখাইছেন, জনগণ প্রতিবাদ করছেন, আমরা সবাই প্রতিবাদ করছি না? প্রতিবাদের পরে চেঞ্জ হয়েছে। খেয়াল করছেন লড়াইটা কেন জরুরি? আমরা লড়াইটা করেছি বলে ইমিডিয়েটলি এটা পরিবর্তন করেছেন। প্রাইম মিনিস্টার ইন্টারভিন করেছেন, ডিসি কে বলছেন গণশুনানি করতে, গণশুনানিতে জনগণ ভোট দিছে, আগের নাম থাকবে, প্রতিবাদ না করলে হয়তো ওইরকমই থেকে যেত। দ্বিতীয় এক্সাম্পল দেই, আপনার মনে আছে যে এপ্রিল মে মাসে ফেসবুকে স্ট্যাটাস দেবার কারণে প্রায় 5-7 জনকে নগদে গ্রেফতার করে ফেলছে। তার ভিতরে একজন হচ্ছে আমাদের চিফ হুইপের এলাকার লোক, আমাদের নুরুল ইসলাম মনি ভাইকে নিয়ে কিছু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেটাকে কেন্দ্র করে মামলা টামলা করে গ্রেফতার করেছে। এরপরে করছে গত 1-2 মাসে, কিন্তু আবার করে নাই, খেয়াল করছেন? তাহলে ওইটা কেন করেছে? ইমিডিয়েটলি আমরা সবাই প্রতিবাদ করেছি। ফেসবুকে যত খারাপ কথা বলুক, ফেসবুকে লেখার কারণে ফৌজদারি অপরাধ হইতে পারে না। তাকে অভদ্র বলতে পারবেন, বেয়াদব বলতে পারবেন, কিন্তু তাকে আপনি গ্রেফতার করতে পারবেন না, এটার জন্য হতে পারে না এটা। তাহলে এইটা কেন জরুরি? এখন দেখেন একটা মিরাজ নামে একটা ছেলেকে, শেখ মিরাজ নামে একটা ছেলেকে বাগেরহাট না থেকে আপনার কোস্ট গার্ড গ্রেফতার করেছে এবং তাকে পাওয়া যাচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচ পর্যন্ত গুমের অভিযোগ দিয়ে স্টেটমেন্ট দিয়েছে, আমরা সবাই প্রতিবাদ করছি। তাহলে এই ঘটনাগুলো হচ্ছে যেটা রাষ্ট্র করবার চেষ্টা করবে, কিন্তু জনগণ যদি জেগে থাকে তাহলে আপনি দেখবেন এইটা হবে না। বাজেটে দেখেন ব্যাংক রেজলিউশন আইন, যেটা এস আলমকে সুবিধা দেওয়ার জন্য 18 খ যোগ করে তারপরে হচ্ছে পাশ করেছে। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী কি বললেন? আমরা আগের আইনেই ফিরে যাব, আমরা ওইভাবেই এটা আবার নতুন করে অ্যামেন্ড করব। বাজেটে দেখলাম প্রধান অর্থমন্ত্রী আরো বললেন যে এনবিআর অধ্যাদেশ, যেটা এনবিআর সংস্কারের জন্য 2টা আলাদা অর্ডিন্যান্স ছিল, এই 2টা কিন্তু র্যাটিফাই করে নাই। কিন্তু সারা দুনিয়াতে ভিক্ষা করতে গিয়ে দেখছে এই 2টা সংস্কার না করলে কোনো লাভ হচ্ছে না। সব মিলিয়ে আসলে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে কিনা, হচ্ছে এই যে আপনি কতটুকু আকাঙ্ক্ষা বাস্তবায়ন চাচ্ছেন, যতটুকুর জন্য আপনি আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন, প্রতিবাদ করছেন, ততটুকু কিন্তু হচ্ছে। ওইটাই হচ্ছে জাতির জেগে থাকার লড়াই, যে আপনি জাতি আকারে জেগে আছেন কিনা, এটাই হচ্ছে আমাদের ভরসার জায়গা। আচ্ছা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা বড় সুযোগ তো আপনারাও পেয়েছিলেন, মানে আপনারা বলতে যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সরাসরি আপনাদের মাধ্যমে তৈরি যে সরকার হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, এই সরকারকে কতটুকু মূল্যায়ন করছেন আপনি, তাদের সাফল্য ব্যর্থতা? দেখেন সরকারটা দায়িত্ব নিয়েছে কোন সময়ে, যে একটা টাইটানিক মোমেন্ট, যে আপনি একটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছেন, পানি ঢুকতেছে, এবং পানি ঢুকতে ঢুকতে হয়তো আপনার জাহাজটা 10 তলা বলে যিনি 9 তলায় বসে নাচতেছেন, ডিনার খাচ্ছেন, তিনি টের পাচ্ছেন না। আপনার মনে আছে টাইটানিকের সিন, দিব্যি আপার ক্লাসের লোক যারা, তারা ডিনার খাচ্ছে, তারা তাদের মতো করে আনন্দ ফুর্তি করছে, গান গাইছে, ব্যালে নাচতেছে, গিটার বাজতেছে, হারমোনিয়াম বাজতেছে, পিয়ানো বাজতেছে, কিন্তু নিচতলায় মানুষ কিন্তু টের পাচ্ছে যে যারা নমশূদ্র, গরিব, ওখানকার শ্রমজীবী মানুষ, যে পানিগুলো ঢুকতেছে। তো এইরকম একটা ডুবে যাওয়া জাহাজ, শিপের যিনি মালিক থাকেন, শিপ যিনি চালান, ক্যাপ্টেন, তার ফার্স্ট রেসপন্সিবিলিটি কি থাকে? এই শিপটাকে ডেকোরেট করে এটার মান বাড়ানো, নতুন নতুন ফার্নিচার এনে এটা সৌন্দর্য বাড়ানো, না এটাকে কোনোভাবে জীবিত অবস্থায়, ডুবে না যাওয়া অবস্থায় তাকে তীরে ভেড়ানো যায় কিনা, এটা তার প্ল্যান থাকে। রাইট। এখন অন্তর্বর্তীকালীন সরকার কোন বাস্তবতায় ক্ষমতাটা নিয়েছে দেখেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ওয়ার্স জেনোসাইড হয়েছে। আমাদের গত 800 বছরের ইতিহাসে এই লেভেলের জেনোসাইড কোথাও হয়নি, মুক্তিযুদ্ধের সময় হয়নি। কেন বলছে মুক্তিযুদ্ধের সময় হয়নি? আমরা কি পাকিস্তানিরা সোলজাররা মানুষ মারছে? এটা কে মারতেছে? আমাদের নিজ স্বজাতির মানুষ তো,
নিজেরা নিজেদেরকে হত্যা করছে। আমার সেনাবাহিনী, আমার পুলিশ, আমার র্যাব, বিজিবি, যাদের বেতন, কাপড়, রেশন ও তেল ডালের টাকা সবকিছু এই দেশের ট্যাক্স পেয়াররা দেয়, তাদের টাকায় কেনা বুলেট দিয়ে সেই মানুষগুলোকে হত্যা করতেছে। শত শত বছরের ইতিহাসে কখনোই ঘটনাটা ঘটে নাই। সেরকম একটা জায়গায় অর্থনীতি তলানিতে, আপনার মনে আছে যে হাসিনার আমলে শেষ দিকে 5,000 10,000 টাকা ব্যাংক থেকে দিতে পারছিল না, চেক ডিসঅনার করতেছে, একের পর এক ঘটনা ঘটছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়েও ব্যাংকগুলোকে বাঁচাতে পারছে না। এইরকম একটা সমস্যা যখন হয় পৃথিবীতে, বিভিন্ন দেশে মোটা দাগে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে দুর্ভিক্ষ, দ্বিতীয় হচ্ছে গৃহযুদ্ধ। কারণ আপনি দেখেন হাসিনার বেনিফিশিয়ারি বিশাল ফোর্স আছে, যারা আওয়ামী লীগের হেলমেট বাহিনী বলেন, এই বাহিনীগুলো বলেন, আবার তাকে ঘৃণা করে এরকমও তো বিশাল একটা বাহিনী আছে পুরো দেশ, পুরো বাংলাদেশ, যেটাকে আমি বলি যে ভারতীয় একাদশ। দিল্লি কলকাতার দালাল শ্রেণী ভারতীয় একাদশ বনাম বাংলাদেশ একাদশের যুদ্ধ হয়েছে, বিশ্বকাপ হয়েছে ওই 36 দিনে। তো সেই রকম একটা যুদ্ধ পরবর্তী বাস্তবতায় ডক্টর ইউনূসের সামনে প্রায়োরিটি কি? দেশে যেন ন্যূনতম দুর্ভিক্ষ না হয়, আইন শৃঙ্খলা সিচুয়েশন ডেটোরিয়েট না করে, গৃহযুদ্ধের দিকে যেন না যায়, নতুন সংকটে যেন না পড়ে। আপনার মনে আছে প্রত্যেক দিন ইন্ডিয়ান পত্রিকাগুলো, গণমাধ্যম, অনলাইনে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, হেন কোনো অপতৎপরতা নাই। আমাদের দেশের যে আওয়ামী লীগের বরকন্দাজ পত্রিকা, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিদেশ থেকে টুইটারে, ফেসবুকে মিথ্যাচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সারা দুনিয়াতে মিথ্যাচারের আপনার ডকুমেন্ট ডসিয়ার বানায় বানায় ব্রিটিশ পার্লামেন্টে, আমেরিকান কংগ্রেসে, অস্ট্রেলিয়ান পার্লামেন্টে বিতরণ করছে। সেরকম একটা সময়ে ইউনূসের প্রায়োরিটি হচ্ছে। এখানে আরেকটা বিষয় একটু যুক্ত করি, আপনার কথা শুনবো। আমরা দেখেছি যে ওই 18 মাসে প্রত্যেক দিন কয়েকটা করে আন্দোলন, কয়েকটা শিরোনামে আন্দোলন হতো এবং কয়েকশো আন্দোলন, কিন্তু একটা সংখ্যাও এসেছিল, কয়েকশো আন্দোলন ওই সময় হয়েছে, যেটা এই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আবার সেই আন্দোলনগুলো উদ্ধার। তার মানে কি তাদের দাবি পূরণ হয়ে গেছে? ওই সময়টা ওইটাও কোনো কি ছিল আসলে? এবং আমাকে সরকারের বিভিন্ন জায়গা থেকে তখন বলেছে এটার সাথে আওয়ামী লীগ তো জড়িত আছেই, বিএনপি জড়িত ছিল। অনেকগুলো আন্দোলন ইচ্ছা করে যেন নির্বাচন তাড়াতাড়ি দেয়, সরকার বিরক্ত হয়ে যায়। এবং দেখবেন লন্ডন মিটিংয়ের পরে কিন্তু আন্দোলন কমে গেছে, আমরা খেয়াল করে দেখেছি। আগে প্রত্যেক দিন যমুনা অভিমুখে 8টা 10টা গ্রুপ গেট ভাঙা ফেলতেছে, লাথি মারতেছে, ব্যারিকেড ভাঙা ফেলতেছে, পুলিশের এটা করতে পারতেছে। আর অধিকার সবাই মানে বঞ্চিত, সবাই অধিকার হারা মানুষ আর কি। সাডেনলি যাদের আওয়ামী লীগের আমলে কোনো মিছিল মিটিং দেখি নাই, শিক্ষক বলেন, আনসার বলেন, বিভিন্ন নামে নামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ফিরে আসতেছে। তো সেই রকম একটা জায়গায় ইউনূস সরকার অর্থনীতি ভেঙে পড়ছে। রিজার্ভ 12-13 বিলিয়ন ডলারে চলে গেছিল, মানে 2 মাসের কেনা বেচার টাকা নাই রাষ্ট্রের কাছে। 40টা ব্যাংক রেড লাইটে চলে গেছে। সেরকম একটা সিচুয়েশনে শুধুমাত্র এই জাহাজটাকে ধরে রাখা, যে এই জাহাজটা যেন ঠিক মতো একটু পারে ভেড়ে, পাটটা কোথায়? একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা তুলে দেয়া। ইউনূস সাহেব আমাদেরকে বারবার বলছেন যে দেখো বাবা, আমার টার্গেট কি? আমি তো, আমার বয়স হয়ে গেছে, আমি তো এখানে থাকতে আসি নাই। আর এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার থেকে তার তো দুনিয়াতে পরিচিতি অনেক বেশি। বাংলাদেশ এমন একটা দেশ, এটা বিদেশ না গেলে আপনি টের পাবেন না। এই যে বাংলাদেশের কবি সাহিত্যিকরা প্রচুর গান গায় না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, কথা আসলে সত্য। ম্যাপে ঢুকলে আপনি এই দেশ খুঁজে পাবেন না, পৃথিবীর কেউ আপনাকে চেনে না। আপনি নিজেরা মনে করতেছেন আপনি বিশাল একটা কিছু এইখানে, কিন্তু পৃথিবীর মানুষ আপনাদেরকে চেনে না, ডক্টর ইউনূসকে চেনে। বাংলাদেশ কোথায় আমাদেরকে ম্যাপ খুঁজা খাইজা, আমার বন্ধুদেরকে, আমার সাদা শ্বেতাঙ্গ বন্ধুদেরকে খুঁজা খাইজা দেখাইতে হইতো। ভারত পর্যন্ত আসতে পারে, এরপর এই দেশ খুঁজে পায় না। তো এই দেশের একজন নোবেল লরিয়েট যাকে সারা পৃথিবী চেনে, তাকে আপনি নতুন করে আর কি দেবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো সে আসে নাই। কিন্তু দল আকারে বিএনপি যত রকম অসহযোগিতা করা দরকার ওই 18 মাস সর্বোচ্চ অসহযোগিতা করেছে। প্রত্যেকটা আন্দোলনে আওয়ামী লীগের যে মদত ছিল, বিএনপির মদত ছিল। প্রত্যেকটা আন্দোলনে পরিকল্পিতভাবে সরকারকে মানে অতিষ্ঠ করে ফেলছে আর কি, তাড়াতাড়ি নির্বাচন দেন। মানে তাদের মধ্যে ভয় ঢুকে গেছে যে, আপনার মনে আছে বিএনপি নেতারা বলতেছে যে ইউনূস দেহত্যাগ করতে পারে, পদত্যাগ করবে না। মানে অতীব সুন্দর সুন্দর স্টেটমেন্ট তারা দিত, তাকে দেখায় দিব, শোনায় দিব, এটা করব সেটা করব, এগুলো করে অস্থির করে ফেলছে। এইরকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ বিএনপির সম্মিলিত অস্থিরতার মধ্যে আপনি দেশ কিভাবে চালাবেন? দেশের আমলাতন্ত্র কথা শুনতেছে। আচ্ছা, তাহলে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনাকে পয়েন্টের কথা বলি, 10-এ কত দেবেন সাফল্যে?
আপনার এই সব ব্যাখ্যা মাথায় রেখেই এইটা 10-এ দেওয়ার মতো বিষয় না। বিষয় হচ্ছে আপনি যত পয়েন্ট দেবার কথা তার থেকে বেশি পয়েন্ট সে অলরেডি পেয়ে গেছে। আচ্ছা, মানে এটা আপনি পয়েন্ট দিয়ে হিসাবই করতে পারবেন অর্থাৎ না। শতভাগ সফল, মানে শতভাগের বিষয় না এটা, মানে এর থেকে বেশি আর আপনি আর আশাই করতে পারেন না। শতভাগ তো একটা মেজার, এর আপনি তো 101 পাচ্ছেন না। কিন্তু আমি বলছি যে তিনি এমন লেভেলে গেছেন, এমন লেভেলে ডেলিভার করছেন, এর থেকে বেশি আর করার সুযোগ ছিল না, যেটা পয়েন্টের বাইরে। দেশে কোনো দুর্ভিক্ষ হয়নি, যে অর্থনীতি যে অবস্থায় ছিল, সংখ্যালঘু নির্যাতন, তারপরে হিন্দু মাইনরিটিদেরকে টার্গেট করে করে আপনার ব্যবসা বাণিজ্য দোকানপাট ভাঙচুর যেগুলো করেছে আওয়ামী লীগের লোকজনই করেছে, সেই লেভেলে কি হয়েছে? আওয়ামী লীগের 28 জন লোক মারা গেছে। আওয়ামী লীগের নেতারা বলছে না যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে লক্ষ লক্ষ লোক মারা যাবে? আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলছে। মাত্র 28 জন লোক মারা গেছে আওয়ামী লীগের আন্দোলনে। হাজার হাজার আওয়ামী লীগের লাশ পড়ে যাওয়ার কথা তো রাস্তাঘাটে, পড়ে নাই তো। 5 আগস্টের পরে লাগাতার 3 দিন যে সরকার ছিল না, সরকার ছাড়াই কোনো চলেছে, রাষ্ট্র ছিল, কিছু ছিল না। পুলিশ তো ছিল না আরো ধরেন মাস 1-2 মাস। সেই পুলিশ তো এখনো ফাংশনাল কিনা এটা নিয়ে আমরা এখনো প্রশ্ন করতেছি। কারণ এই পুলিশ ফোর্সের 60 থেকে 70% হচ্ছে আওয়ামী লীগের আমলের রিক্রুট। আর আওয়ামী লীগ তো ডিএনএ টেস্ট করে করে চাকরি দিচ্ছে, যে 14 গোষ্ঠীতে আওয়ামী লীগ ছাড়া আর কিছু আছে কিনা সেটা দেখে দেখে চাকরি দিয়েছে। এইরকম একটা রিয়েলিটিতে আমাদের বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কেউ তো ডক্টর ইউনূসকে ভালোভাবে হেল্প করে নাই। আপনার মনে আছে সচিবালয়ে নিয়মিত মিছিল মিটিং হচ্ছে, কিভাবে কাজ করবেন আপনি মিনিস্ট্রিগুলোতে? কোনো মিনিস্ট্রি ফাংশন করছে না। তাহলে এই রকম প্লাস আমলাতন্ত্রে সচিবালয়ের 80% লোক হচ্ছে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। গত 16-17 বছর আওয়ামী লীগের দালালি করছে, সুবিধা পাইছে। তাহলে ইউনূস কি ধরনের জ্বলন্ত আগুনের উপরে বসে দেশটা চালাইছে, ভিতরে বাহিরে তার পুরোটা হচ্ছে শত্রু আবিষ্ট ছিল। তাকে কেউ হেল্প করে নাই। তাকে হেল্প করছে কারা? ন্যূনতম বলতে পারেন জামাত, এনসিপি, ছাত্ররা, তারা কিছু হেল্প করছে, ইসলামী দলগুলো, তারা সবাই হেল্প করছে, কিন্তু বাকিরা কেউ তাকে পর্যাপ্ত হেল্প করে নাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে অভিযোগ আছে এরকম যে একটা পক্ষ মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে পুঁজি করে তারা কাজ করেন, রাজনৈতিক হাতিয়ার হিসেবে হোক বা যেভাবে হোক। আবার আপনাদের উদ্দেশ্যে বলা হয় যে আপনারা জুলাইকে পুঁজি করে আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এইরকম মুক্তিযুদ্ধ বলেন, যুদ্ধ বলেন বা গণ অভ্যুত্থান বলেন, এগুলো কি মানুষের মধ্যে আসলে চেতনা হিসেবে কাজ করে, নাকি আসলে এই চেতনাকে ব্যবহার করে আসলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করা হয়? দেখেন, ফ্যাক্টস কোনটা, চেতনা কোনটা। আমরা যখন বলি যে 71 ব্যবসা করতেছে, মুক্তিযুদ্ধ ব্যবসা করছে, কি করে দেখবেন যে বলা হচ্ছে যে 30 লক্ষ লোক মারা গেছে মুক্তিযুদ্ধে। আপনার কাছে 30,000-এর তালিকাও তো নাই। 54 বছর 55 বছর হয়ে গেছে। আপনি দেখবেন যে 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল, আমেরিকার প্রায় 60,000 সোলজার মারা গেছে। আমেরিকাতে ভিয়েতনাম মেমোরিয়াল আছে, ওই মেমোরিয়ালে তাদের 60,000 সোলজার শহীদের নাম লেখা আছে। আপনি দেখবেন, আপনি যদি নিউ ইয়র্কে যান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রায় 3,000 লোক মারা গেছে। কিন্তু আমরা তো ইতিহাসে পড়ে আসছি 30 লাখ শহীদ। আপনার কোথায় সেই তালিকাটা কোথায়? আপনার কাছে 30,000-এরও তো তালিকা নাই। তাহলে চেতনা কোনটা, ফ্যাক্ট কোনটা? আপনি যদি সত্যিই মুক্তিযুদ্ধের প্রতি সম্মানিত করতে চান তাদেরকে, আপনি মানুষগুলোর নামটা একটু লিখবেন না কোথাও? আমার যে সাভার স্মৃতিসৌধে, এখানে প্রত্যেকটা জায়গায় আমার প্রত্যেকজন শহীদের নাম লেখা নাই কেন? আমরা তো তাদেরকে প্রত্যেককে স্মরণ করতে চাই তো। তাহলে চেতনা কোনটা আর হচ্ছে সম্মান কোনটা? আওয়ামী লীগ এই চেতনার ব্যবসাটা করেছে, সম্মান দেয় নাই। আওয়ামী লীগ দেখবেন যে বলবে 2 লক্ষ নারী নির্যাতনের শিকার হয়েছে। কোথায় তালিকা? কোথায়? কিভাবে সিলেক্ট করছেন? পাইলেন কোথায় 2 লক্ষ? 2 লক্ষ নারী বুঝেন? তাহলে কি পরিমাণ পিতৃহীন সন্তানের জন্ম হওয়ার কথা, লাখে লাখে সন্তানের জন্ম হওয়ার কথা, কোটি কোটি হওয়ার কথা, তারা কোথায়? ওয়ার বেবিস, এটা হিউজ ক্লেম। আপনার কোরিয়া যুদ্ধে এখনো দেখবেন দক্ষিণ কোরিয়া এই ক্লেমটা করে যে উত্তর কোরিয়া এই অংশটা এটা করেছে। এখনো দেখবেন চাইনিজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিজ ইনভেশনের কথা বলে, ওয়ার বেবিস। লক্ষ লক্ষ বাচ্চা জন্মাইছে সারা দুনিয়াতে এই যুদ্ধের কারণে। আপনি কোথায়? তাদের তালিকা কোথায়? নাম ঠিকানা কোথায়? কিন্তু আপনি যেই দুইটা তথ্য দিলেন, একটা হচ্ছে 30 লাখ শহীদ এবং 2 লাখ যে ধর্ষণের বিষয়টা, বলছি শহীদ মুক্তিযোদ্ধা তালিকা আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছে 11,000-এর মতো সর্বোচ্চ। আচ্ছা, তার ভিতরে দেখবেন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা 6,800-র মতো। বাকিরা হচ্ছে আপনার ধারণা করা হয় এখানে আরো অনেকজন শহীদ হয়েছেন এরকম। এই 6,000 প্লাস 7,000-এর কাছাকাছি মুক্তিযোদ্ধাদের ভিতরে সবাই ভাতা নেন না। 1,500, 4,000, 5,000 শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেন।
তাহলে আমাদের শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা তালিকায় আছে 6-7 হাজার, আপনি বলছেন লোক মারা গেছে 30 লাখ। এইটার নাম হলো চেতনা ব্যবসা। আপনি দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে ভালো কোনো বই নাই। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, জাফর ইকবাল, এই যে বিশাল চেতনা ব্যবসায়ী আছে, আমরা বিভিন্ন সময় দেখেছি 2,500 থেকে 3,000-এর মতো মুক্তিযুদ্ধ বিষয়ক বই আছে। 99% হচ্ছে গাঁজাখুরি গল্প, সিম্পলি গল্প। কিন্তু সংখ্যার বিষয়গুলো তো খুব স্পর্শকাতর। হ্যাঁ, স্পর্শকাতর, কিন্তু এটা তো ফ্যাকচুয়ালি রিকভার করা যায়। আমাদের ফ্যামিলি বন্ডেজ আছে না? আপনি যদি একটা ইউনোকে, উপজেলা ইউনোকে বলেন এলাকার সব চেয়ারম্যান মেম্বার সবাইকে ডাকেন, ডেকে বলবেন আগামী 1 মাসের ভিতরে 71-এর যুদ্ধে কোন বাড়িতে কোন এলাকায় কতজন মারা গেছে, এটা আইডেন্টিফাই করে দিতে পারবে না? 1 সপ্তাহ 2 সপ্তাহের কাজ। 2 জন বুদ্ধিজীবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক নিজেরা এই কাজটা করেছেন, ডক্টর তারেক ফজল এবং ডক্টর হাবিবুল্লাহ নামে, সম্প্রতি করেছেন। 1000 পৃষ্ঠার ভলিউম লিখেছেন। আচ্ছা, তাহলে আপনার সারা কাছে কি বাংলাদেশে। মনে হয় সংখ্যাগুলো আসছে কিসের ভিত্তিতে? গল্প, শুধুমাত্র গল্প। একটা বিশাল মানে জুইশ হলোকস্ট, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 মিলিয়ন জুজ মারা গেছে, এই গল্পটা বলে যেভাবে সারা দুনিয়াতে একটা ক্যাম্পেইন করা গেছে, একটা সমবেদনা, এই সেই, এগুলোর গল্প করা গেছে। মুক্তিযুদ্ধের অনেকগুলো স্টোরি আছে, আপনি দেখবেন কোনো জায়গার সাথে কোনো বইয়ের সাথে কোনো বইয়ের লেখা মিলছে না। আপনার এখনো কোনো বক্তব্য নাই যে কেন 16ই ডিসেম্বর জেনারেল ওসমানীকে ছাড়া সারেন্ডার সেরিমনি হইল। সরকার তো এখনো কোনো বক্তব্য দেয়নি, কি হইল? তাহলে আমরা দেখতে চাই মুক্তিযুদ্ধের যত সিনেমা দেখবেন, গল্প দেখবেন, এগুলো কিন্তু কোনোটা 71-এর ফুটেজ না, অধিকাংশ হচ্ছে সিনেমার ফুটেজ। আপনি দেখবেন 26শে মার্চ, 16ই ডিসেম্বর আসটা যে সকল ফুটেজ টেলিভিশনে দেখানো হয়, যুদ্ধ টুদ্ধ হাবিজাবি, জেনুইন ফুটেজ অলমোস্ট নাই। আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, জহির রায়হানকে নাই করে দিলেন কেন? আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার যদি বলেন আমার দেশের, সেটা তো জহির রায়হান। সে মুভি করছে বাংলাতে, ইংলিশে, সারা দুনিয়াকে দেখানোর জন্য যে আসলে এখানে কি হচ্ছে। জহির রায়হানকে আপনি নাই করে দিলেন কেন? তাহলে আপনি আসলে কতটুকু চেতনার কাজ করতেছেন, আর কতটুকু ব্যবসা করতেছেন, আর কতটুকু আসলে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে চিন্তিত? কিন্তু এখানে আরেকটা বিষয় একটু বলি, যে এই যে যেটা বললেন যে একটা গল্প দাঁড় করানো হয়েছে, সংখ্যার বিষয় না, আপনি যেটা বললেন গল্প তো সবাই মিলে দাঁড় করানো যায় না, হয়তো একটা পক্ষ করেছে, বাকি তো আরো অনেক পক্ষ আছে, তারা তো এখন প্রায় 55 বছর হয়ে যাচ্ছে, তার মানে সবাই মিলে নিয়েছে। সমস্যা এটাই যে বিএনপি সরকার ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এবং দিল্লির, কলকাতার এই যে মিসইনফরমেশনের যে মানে ভরায় দিয়েছে, এইটা তারা কখনো ডিল করবার চেষ্টা করে নাই। এবং বিএনপিকে আসলে তো রাজনৈতিক দল আকারে তাকে কখনো রাজনীতি করতে হয় নাই। বাংলাদেশে রাজনীতি করছে আসলে শুধু আওয়ামী লীগ। বিএনপি শুধু আওয়ামী লীগকে দেখাইছে, ওই যে দেখো আওয়ামী লীগ, আমার ভোট না দিলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে, ওই ইন্ডিয়া চলে আসতেছে। কিন্তু বিএনপিকে কোনোদিন এই দেশে রাজনীতি করতে হয় নাই। আওয়ামী লীগ তার নিজের রাজনীতিও করছে, বিরোধী দলের রাজনীতিও করছে। শুধু রিসেন্ট পাস্টে দিয়ে আপনি দেখবেন ওবায়দুল কাদের বিকালে সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে ঠিক করতো কালকে মির্জা ফখরুল সাহেব কি বলবে, দেখবেন একটা খোঁচা দিয়ে দিত, ফখরুল সাহেব খেলা হবে বলে দিল। কালকে মির্জা ফখরুল সাহেব বলতেছে না, আজকে কোনো খেলা হবে না, আজকে ওয়েদার ভালো না। তার নিজের কিন্তু কোনো বক্তব্য নাই। দেখবেন টোটাল রাজনীতির জায়গাটা দেখবেন আওয়ামী লীগের হানিফ, হাসান মাহমুদ, এই যারা ছিল, আরাফাত, জয়, পলক, বিপু, এই যে নওফেল, এরা নিজেরা ঠিক করতো, বিএনপি শুধু রেসপন্ড করতো। তাকে কোনোদিন এই দেশে রাজনীতি করতে হয় নাই। এরপরও সে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এটা হলো এটা রাজনীতির ট্র্যাজেডি, যে সে রাজনীতি করে না কিন্তু সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই কালচারাল জায়গাগুলো সে কখনো করে না। এবং দেখেন এখনো আওয়ামী লীগের রাজনীতি করতেছে, ফিরে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে সেলিব্রেট করতেছে। বিএনপি কোনোদিন তার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরকে এত সেলিব্রেট করে নাই। এইবার যেটা সে করেছে, তার জনবার্ষিকী নাকি একটা ছিল, এটা নিয়ে দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে এত বক্তব্য বিএনপি কখনো দেয় নাই, কারণ সে মুক্তিযোদ্ধার দল, শুধু ব্যবসা করে না এটা নিয়ে। বিএনপি কখনো 72-এর সংবিধান নিয়ে এত মানে গান গাওয়া, নাচানাচি করা কখনো করে নাই, এইবার করতেছে। এগুলো কেন করতেছে? কারণ সে তো নিজের রাজনীতি ভুলে গেছে। তার রাজনীতির বেস কোথায়, ভিত্তি কোথায়, জাতীয়তাবাদী রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতিটা কি, এটা বিএনপির এন্টায়ার লিডারশিপ মধ্যে আপনি 5 জন খুঁজে পাবেন না যারা বোঝে। এই সংসদের আপনি র্যান্ডম আপনারা সাংবাদিকরা ইন্টারভিউ করবেন, শহীদ জিয়ার রাজনীতিটা কি, 5 মিনিটে বলেন তো, 2 মিনিটে বলেন তো। বিএনপির এন্টায়ার লিডারশিপ জানে না শহীদ জিয়ার রাজনীতিটা কি, বুঝে না। যে জিনিস আপনি বোঝেন, এই জন্য দেখবেন বিএনপির এমপি হয়ে আওয়ামী লীগ করা যায়,
বিএনপির এমপিরা দেখবেন দিনরাত আওয়ামী লীগ করতেছে, সে জাতীয় পার্টি করে, সে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা করে, সবকিছু করতে পারে, কিন্তু সে বিএনপি করে না। কিভাবে, মানে বিএনপির এমপি আওয়ামী লীগ কিভাবে করে? যাকে আমরা ফজু পাগলা বলি না, তার বক্তব্য শুনলে আপনার কি মনে হয়? বিএনপির নেতা বক্তব্য দিচ্ছে না আওয়ামী লীগের নেতা বক্তব্য দিচ্ছে? সে বিএনপির এমপি, কিন্তু বক্তব্য দেয় আওয়ামী লীগের। তার শেখ মুজিবের কথা বইলা, শেখ হাসিনার কথা বইলা দেখবেন তার ভিতরে অন্তরে যে কষ্ট, তার সে কান্নাকাটি করতেছে রীতিমতো। এত কিছু করেও বিএনপি করা যায়। ৭২-এর সংবিধান পূজা করেও বিএনপি করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে পূজা করেও বিএনপি করা যায়। ৭১ নিয়ে মুক্তিযুদ্ধ ব্যবসা করেও বিএনপি করা যায়। এটাই হলো বিএনপির রাজনীতির ট্র্যাজেডি। এবং বিএনপি এই পলিটিক্যাল ট্র্যাজেডি থেকে যদি বের হয়ে আসতে না পারে, তার রাজনীতি বাংলাদেশে থাকবে না। আচ্ছা, যেটা বলছিলাম যে জুলাইকে চেতনা বলে বলে আপনারা কাজ করছেন কি? রাইট, করছি না, পার্থক্যটা ওইটাই বলছি। দেখেন, জুলাইতে কতজন শহীদ হয়েছে এইটার তালিকাভুক্ত করবার চেষ্টা, উদ্যোগ অথবা বক্তব্য কারা বলছে? আমরাই তো বলতেছি, প্রতিদিন বলতেছি। 1400 প্লাস মাইনাস শহীদ হয়েছে না 839 জন হয়েছে, যেটা সরকারি রিপোর্টে আসছে। এইটা একটা কমিটি করে রিজলভ করেন। আমি নিজে জানি এইসব শহীদের তালিকায় ছাত্রলীগের গুন্ডা, হেলমেট বাহিনীর পোলাপানের নামও আছে। আমার এলাকাতে একজনের কবর জিয়ারতও আমি করে আসছি। পরে শুনছি ও ছাত্রলীগের মিছিলে গিয়ে গুলি খায় মরছে। এখন এটা রিজলভ করতে হবে তো। ভ্যান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাল গাছ থেকে পইরা পরে রাস্তায় পইরা মারা গেছে, এরা সব এই শহীদের তালিকায় ঢুকে গেছে। রিজলভ করতে হবে তো এটা। এখন আমরা কি এই তালিকাকে আমাদের লোক দিয়ে বাড়াইতেছি? চেতনা কোনটা আর কোনটা? মুক্তিযোদ্ধা কতজন দেখেন, 30-40 হাজার মুক্তিযোদ্ধা। কোনো সিরিয়াস মুক্তিযোদ্ধা কমান্ডার বলে নাই যে মুক্তিযোদ্ধার সংখ্যা 60,000 ক্রস করবে। সোনার বাংলায় দেখবেন মুক্তিযোদ্ধা কে, মুক্তিযুদ্ধ কি, এইটাকে এখন পর্যন্ত ডিফাইন করা হয়নি। বয়সের কোনো বান নাই। 71 সালে কত বয়স থাকলে মিনিমাম আপনি মুক্তিযোদ্ধা হতে পারবেন, সেইটা আওয়ামী লীগ সরকার কোনোদিন ঠিক করে নাই। কেন করে নাই? তা না হলে এটাকে তো আপনি 2,20,000, 2,60,000 মুক্তিযোদ্ধার তালিকা করতে পারবেন না। এটা না হলো চেতনা। আপনি যদি একটা ইভেন্টের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, 5 জন মানুষ মারা গেলেও বড় ঘটনা, বিশাল ঘটনা। ভাষা আন্দোলনে দেখবেন সালাম, বরকত, রফিক, জব্বার, একটাও তো ভাষা সৈনিক না। এগুলোর ভাষা সৈনিক করে মূর্তি বানায়া বাংলা একাডেমির সামনে রেখে দেওয়ার নাম হলো চেতনা। আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাক্টস। আমরা যারা 24-এর পক্ষে আছি, আমরা দেখবেন সবসময় জুলাই সনদ নিয়ে কেন কথা বলছি, গণভোটের গণরায় নিয়ে কেন কথা বলছি, শহীদদের তালিকা, আহতদের তালিকা, পুনর্বাসন, এখন থেকে এটা কেন করতে বলছি? কারণ যত দিন যাবে, গণকবর আপনি যদি এখনই আইডেন্টিফাই না করেন, যত দিন যাবে আপনি ডিএনএ স্যাম্পলিং করতে পারবেন না। তো তাদের সাথে কানেক্টিং যারা আত্মীয় স্বজন, তো মানুষ মারা যাবে। তো চেতনা আর ফ্যাক্টস, অঙ্গীকার পূরণ করবার লড়াইটা আলাদা, যেটা আমি এখনই আলাদা করে দিলাম যে 71 ব্যবসায়ীরা কি করে আর 24-এর পক্ষের শক্তিগুলো কি করছে। অর্থাৎ আপনারা জুলাইকে পুঁজি করছেন না। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি বাংলাদেশের বাইরের অন্যান্য রাষ্ট্রের কথা বলছিলেন, আন্দোলনের কথা বলছিলেন। এখন ইন্ডিয়া আন্দোলন চলছে। জুলাই গণঅভ্যুত্থান যেইভাবে বাংলাদেশে হয়েছে একইভাবে সেখানে হয়েছে, এছাড়াও বিভিন্ন জায়গায় হচ্ছে। দক্ষিণ এশিয়ায় এই যে এই কাজগুলো হচ্ছে, আসলে কোনো মেসেজ দিচ্ছে কিনা আগামীর জন্য? অধিকাংশ জায়গায় যেটা হচ্ছে, মানে আমরা যেটা বারবার বলবার চেষ্টা করেছি যে অধিকারের লড়াইটা কিন্তু আপনার কোনো সীমান্তের মধ্যে না, কোনো বর্ডার দিয়ে আপনি এটাকে ডিফাইন করতে পারবেন না। এটা একটা গ্লোবাল ইউনিভার্সাল ব্যাপার। প্রত্যেক মানুষ তার নিজের পরিবার, তার চারপাশকে নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে চায়, এবং এই বেঁচে থাকার লড়াইটাকে আপনি সীমান্তের বাইরে গিয়েও দেখবেন আকাঙ্ক্ষাগুলো একই রকম। তাই আজকে যারা ককরোচ জনতা পার্টি নামে দল করেছেন, অথবা এই মানে একটা কটূক্তি, একই রকম দেখবেন যেভাবে ফার্মের মুরগির একটা ইস্যু ইন্সপায়ার করলো, একটা রিয়াকশন তৈরি করলো, অথবা হাসিনার রাজাকার শব্দটা যেভাবে রিয়াকশন তৈরি করলো, একইভাবে একজন জাস্টিসের তেলাপোকার বাচ্চা বলার কারণে যেটা হচ্ছে রিয়াকশন ক্রিয়েট করেছে। এবং এই যে রিয়াকশনটা, এটা জেনুইন। এই জন্য আমরা ককরোচ জনতা পার্টিকে ওয়েলকাম করি। তাদের এই যে লড়াই, তাদের যে মুভমেন্ট, তাকে আমরা সর্বোচ্চ সমর্থন জানাই। এবং ভারতের গণতন্ত্রকামী তরুণদেরকে আমরা বলবো যে আপনাদের এই লড়াই আপনাদেরকে লড়তে হবে। যদি আপনারা রাষ্ট্র আকারে বেঁচে থাকতে চান, আপনাদের লড়াইয়ের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে। মোদির এবং বিজেপির এই যে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ থেকে যদি আপনারা বাঁচতে চান, আপনাদের লড়াই করতে হবে। এবং ফ্যাসিবাদ যে ফ্যাসিবাদ, এটা তো কালকে আজকে প্রমাণিত হয়েছে। তারা তাদের ডেজিগনেটেড এলাকাতে মিছিল মিটিং করছে, তাদেরকে যেভাবে পিটানো হয়েছে,
এটা প্রমাণ করে যে কিভাবে হিন্দুত্ববাদী রাষ্ট্র একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু সবগুলো জায়গায় জেনজির অংশগ্রহণকে আপনি কিভাবে দেখছেন? আগামী জন্য কি বার্তা আছে? সাধারণত তাই হবে। আচ্ছা। পৃথিবীর যে কোনো জায়গায় লড়াইগুলো তরুণরাই নেতৃত্ব দেয়, কারণ যাদের আপনার পিছুটান কম, যার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি বাকরি করে সবাইকে খাওয়াতে হবে, তার লড়াইতে যাওয়ার সময়, বাস্তবতা তো ডিফারেন্ট। কিন্তু যে তরুণরা, তার কোনো দায় নাই, একমাত্র দায় হচ্ছে সমাজের প্রতি, অধিকারের প্রতি, তার নিজের স্বার্থের ব্যাপারে, তারই তো দায়, তাকে লড়াইটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে এই লড়াইটা হচ্ছে না কেন? ভারতের যে কাস্ট সিস্টেম আছে, তার যে নমশূদ্র প্রথা, তার যে তফসিলি জনগোষ্ঠী, তার যে অচ্ছুত, তার যে দলিত কমিউনিটি, এই যে বিশাল, তারপরে মুসলমান মাইনরিটি, খ্রিস্টান মাইনরিটি, প্রায় 84-85% জনগোষ্ঠী হচ্ছে ভারতের মাইনরিটির মতো জীবনযাপন করছে। মানে ম্যাসিভ সংখ্যালঘু জনগোষ্ঠী, তাদের অধিকারের জায়গায় তারা আসলে মাইনরিটি। এই যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, এই যে উচ্চ বর্ণের হিন্দুরা, বিজেপি যাদেরকে দিয়ে দেশ চালাচ্ছে, তারা তো সংখ্যায় খুব কম, এবং দেখবেন তাদের বিরুদ্ধে কোনো লড়াই নাই। তাহলে ভারতের জনগোষ্ঠীর এই যে স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়ন হবে? তাদের এই জায়গাটা তাদের সিরিয়াসলি ভেবে দেখতে হবে। এটাকে আমরা ওয়েলকাম জানাই, বাট এটা যে লেভেলে, এইটা বিশাল 150 কোটি মানুষের দেশ, পার্লামেন্ট বিল্ডিং এর দিকে যাইতে আপনার মানে 50 লাখ 20 লাখ মানুষ হাইটে আসলো না কেন? পাঞ্জাবের কৃষক আন্দোলনের কথা দেখেন, দিল্লি ব্লক করে দিয়েছিল না গত কয়েক বছর আগে? মোদিকে বাধ্য করেছিল না কৃষক বিল বাতিল করে তাদের সাথে নেগোশিয়েট করতে? তো লড়াই এটাই হচ্ছে পদ্ধতি। আচ্ছা, যে আরেকটা যেটা বলছিলেন, যেটা নিয়ে কথা হচ্ছিল যে জুলাইকে পুঁজি করার যে বিষয়টা, আপনি বলছেন জুলাইকে পুঁজি করছেন না, জুলাইয়ের পক্ষে আপনারা কাজ করছেন। সব জায়গায় কি জুলাই খুঁজে পাওয়া জরুরি কিনা? প্রশ্নটা যদি স্পষ্ট করি, যে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। সোশ্যাল মিডিয়ার কমেন্টে দেখা যাচ্ছে সেখানে অনেকেই কমেন্ট করছেন যে এটা জুলাইয়ের বিপক্ষের বক্তব্য। তো এখানে জুলাইয়ের প্রসঙ্গটা টানা হয়েছে, আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে? একটা বিষয় দেখেন যে জুলাই বিপ্লব না গণ অভ্যুত্থান, এটা একটা লম্বা তর্ক। আমি এটাকে গণ অভ্যুত্থানই মনে করি। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে এই কথাটা কেন বলতে হচ্ছে আমরা বিপ্লবে বিশ্বাস করি না? আপনাকে কে জিজ্ঞেস করেছে করেন কি করেন না? বিপ্লব অথবা গণ অভ্যুত্থান যে নামে ডাকেন, জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? বাংলাদেশে মোটা দাগে 3টা বড় ঘটনা ঘটেছে। গণ অভ্যুত্থান বলেন, 75-এর শেখ মুজিবের সপরিবারে হত্যাকাণ্ডের পরে, এবং প্রত্যেকটা ঘটনার পরের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি। 75-এর ঘটনার পরের বেনিফিশিয়ারি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ক্ষমতা টেক ওভার করলেন, দল বানালেন, নির্বাচন করে ক্ষমতায় থাকলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের 9 বছরের এরশাদ বিরোধী আন্দোলনের বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি। 91 নির্বাচনে তারা ক্ষমতায় এসছেন, আর 24-এর ঘটনারও বেনিফিশিয়ারি তারা। তাহলে যেটা দ্বারা তারা বেনিফিটেড হচ্ছেন, সেটাকে হেয় করবার চেষ্টা কেন করছেন? আপনি কেন বলার দরকার কেন যে এটা বিএনপির এমপিরা বলছে, কথায় কথায় জুলাই জুলাই করেন কেন? পার্লামেন্টে বলছে। আপনি দেখবেন যে সো কল্ড জুলাই বলছে একজন এমপি। জুলাইয়ের দেখবেন যে আমাদের এমপি মন্ত্রীরা বলছেন তারা বিদেশে থেকে কিভাবে জুলাইয়ের আন্দোলন ম্যাটিকুলাস ডিজাইনটা নাকি তারাই করেছেন বিদেশে বসে, যেটা ইউনুস মাহফুজকে রেফার করে বলছিলেন যে এটা তারা করেছে ম্যাটিকুলাস ডিজাইনটা। এখন বিএনপি নেতারা দাবি করছে এই ডিজাইনটা তারাই করেছিলেন। এগুলো বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে কারণ জুলাইকে নিয়ে বিএনপি ব্যবসা করতেছে। দেখেন এই বছর জুলাইয়ের প্রোগ্রামে কোনো আন্তরিকতা আছে? জুলাইয়ের সরকারের একটা প্রোগ্রাম হয়েছে, সকল রাজনৈতিক দলকে ডেকেছে। ইউনূস সরকারের সময় দেখেন জুলাইয়ের প্রোগ্রামে কিন্তু সকল পক্ষকে তারা ডেকেছে। তাহলে জুলাই তো বিএনপির একার না, তাহলে আপনি সবাইকে ডাকলেন না কেন? জুলাইকে নিয়ে দেখবেন কোনো আয়োজন নাই, কোনো প্রাণ নাই জুলাইয়ের আয়োজনগুলোতে। পরিকল্পিতভাবে জুলাইকে ভুলিয়ে দেওয়া, সাইডলাইন করা কেন করতেছে? কারণ জুলাইয়ের নেতৃত্বে বিএনপি ছিল না। বিএনপির ভিতরে একটা প্রচন্ড হীনমন্যতা কাজ করতেছে। একইভাবে যেভাবে আপনি দেখবেন আওয়ামী লীগ, শেখ পরিবার, শেখ মুজিব, এদের ভিতরে মুক্তিযুদ্ধ নিয়ে একটা হীনমন্যতা ছিল। শেখ মুজিবের, তারা তো মুক্তিযুদ্ধকে ওন করে, সবসময় ব্যবসা করে। শেখ হাসিনা, আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করে, ওন করে না। তো ওন যে করে না সেটা তো এক্সাম্পল অনেকগুলো আপনাকে দিলাম এর আগে। তাজউদ্দিন আহমেদের লেখা পড়লে দেখবেন যে তিনি শেখ মুজিবকে বহুবার বলছেন যে মুজিব ভাই, আমরা কিভাবে যুদ্ধটা অর্গানাইজ করলাম এই গল্পটা তো আপনাকে বলা হয় নাই। অনেকবার বলছেন, শেখ মুজিবের বাসায় খেতে খেতে বলেছেন, মিটিংয়ে বলেছেন, আপনি একদিন চলেন, মেহেরপুরে চলেন, বৈদ্যনাথ তলায়,
আমরা ওপার থেকে এপারে এসে কিভাবে স্বাধীনতা ঘোষণা করলাম, অস্থায়ী সরকার হলো, বহুবার বলেছেন। শেখ মুজিব কিন্তু কোনোদিন যায় নাই। দেখেন ক্ষমতা নিয়েছে, এসে কিন্তু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুইটাই হইছে শেখ মুজিব, কিন্তু তার একবার কি দরকার ছিল না যে এই ছেলেপেলেগুলো যুদ্ধটা কিভাবে করলো? এখন যেভাবে সবাই দেখছেন না আবু সাইদকে সম্মান জানাতে রংপুরে যাচ্ছে, শেখ মুজিব তো কোনোদিন যায় নাই। মুজিবনগরে কিভাবে যুদ্ধটা অর্গানাইজ করতে হয়েছে, কেন করলেন না? এই হীনমন্যত আওয়ামী লীগের মধ্যে ছিল যে আমাকে ছাড়া, আমার নেতৃত্ব ছাড়া, আমি ফ্রন্ট লাইনে না থেকে কিভাবে এটা হইল। অথচ শেখ পরিবারের সবাই কিন্তু ওয়েল প্রোটেক্টেড ছিলেন, মাসে মাসে ভাতা নিয়েছেন, 1,500 টাকা 1,600 টাকা তারা পরিবার ভাতা নিয়েছেন। জয় যখন হয়, শেখ হাসিনার যখন প্রথম বাচ্চা হয়, সিএমএইচ থেকে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিপূর্ণভাবে পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, প্রোটেকশনে, গ্যারান্টিতে ছিলেন। আর শেখ মুজিবও পাকিস্তানের জেলে ছিলেন না, খুবই ভিআইপি প্রোটেকশনে ছিলেন। তাকে বাঙালি শেফ পর্যন্ত দেওয়া হয়েছে তার খাবারের জন্য। আমি আপনি জেলে গেলে কি আমার পছন্দের রান্না করবার জন্য শেফ দিবে সরকার? ভিআইপি হইলেও দিবে না আপনাকে। অর্থাৎ সেটার সাথে আপনি এখন জুলাইকে মেলাচ্ছেন। তাহলে এখন দেখেন বিএনপির বক্তব্যগুলো দেখেন, সে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ধানাই ফানাই করছে। সে দেখবেন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, অর্ডিন্যান্স যেগুলো নিয়ে আমরা সবাই একমত, কখনো তাদের নোট অফ ডিসেন্ট ছিল না, তারা সেগুলো র্যাটিফাই করে নাই। তারা গণভোটের গণরায় মানছে না, তারা বলতেছে এই প্রশ্নগুলো অবৈধ, জুলাইয়ের আদেশ, তারপরে অধ্যাদেশ, এগুলো সংবিধানের সাথে যায় না, এই ধরনের কথাগুলো বলছে। যেহেতু সরকারে আছে বিএনপি, তো প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে সংস্কার করবে। নিশ্চয়ই বিএনপি সংস্কারের কথা বলছে, তারা অবশ্যই সংস্কার করতে চায়, তাদের মতো করে করতে চায়। তাহলে এখানে সমালোচনার কি আছে? আসলে সমালোচনার বিষয় হচ্ছে যে তাদের মতো করার ব্যাপারে তো একমত হই নেই, সকলের মতো করার জন্য আমরা একমত হয়েছি। জুলাই সনদটা কি জিনিস? জুলাই সনদ হচ্ছে সরকার, আপনার মনে আছে, আসার পর 15টা, প্রথমে 6টা, তারপরে আরো 3টা 4টা আরো 5টা, সব মিলায় প্রায় 15টা সংস্কার কমিশন করেছে। তাদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা কমিশনের রিপোর্ট আলোচনা করবার জন্য ঐকমত্য কমিশন করেছে, যেখানে আমরা মাসের পর মাস আলোচনা করেছি, কথাবার্তা বলেছি, মোটা দাগে আমরা একমত হয়েছি যে কি কি করা উচিত। এখন এই করা উচিতগুলোর রিফ্লেকশন হচ্ছে জুলাই জাতীয় সনদ এবং হচ্ছে গণভোটের যে 4টা প্রশ্ন, গণরায়, এই দুইটা জিনিস বাস্তবায়ন করা। থার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলোর ব্যাপারে পুরো জাতি একমত, যেমন ধরেন মানবাধিকার কমিশন কিভাবে গঠিত হবে, গুম প্রতিরোধ আইন, সেটাকে পর্যন্ত সরকার র্যাটিফাই করে নাই। মানে এই মুহূর্তে আমি আপনি যদি গুম হই, কোনো আইন নাই প্রতিকারের। এই জন্য দেখবেন যিনি গুম হয়েছেন তার ব্যাপারে সবাই কথা বলছে, কিন্তু বলছে না যে কোন আইনের ব্যত্যয় ঘটেছে, কারণ গুমের কোনো আইন এই মুহূর্তে নাই। সচিবালয় করা হয়েছে সুপ্রিম কোর্টে। পুরো বাংলাদেশ সেই 111 থেকে একমত যে বিচার বিভাগের স্বাধীনতা দরকার, বিচারপতি নিয়োগের জন্য আলাদা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম দরকার, কোনোটাই বিএনপি সরকার র্যাটিফাই করলো না। তারপরে দেখেন গণভোটের যে অধ্যাদেশ সেটা র্যাটিফাই করে নাই। এরপর হচ্ছে ব্যাংক রেজলিউশন আইন র্যাটিফাই করে নাই। তাহলে এনবিআর রিফর্মের যে অর্ডিন্যান্স সেটা তারা র্যাটিফাই করে নাই। কেন করলেন না? মানে যেই বিষয়গুলোতে আমরা সবাই একমত হয়েছি সেগুলো করছেন না কেন? কিন্তু আপনি জুলাই করতে পছন্দ করছেন না, কিন্তু আপনি জুলাই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এটার নাম হচ্ছে জুলাই ব্যবসা। যে আপনি জুলাইয়ের একটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতায় আসছেন, কিন্তু ক্ষমতায় আসার পরে আপনার যে ওয়াদাগুলো ছিল সেগুলো আপনি মানছেন না, আবার মুখে মুখে কিন্তু জুলাই করছেন। শুধু কি জাতীয় সনদ, বিএনপির নিজের দেয়া যে 31 দফা, এই 31 দফার 6-7টা দফা ইতিমধ্যে তারা প্রত্যাখ্যান করেছে, তারা লঙ্ঘন করেছে। 1 নম্বর দফা ছিল আপনার সংবিধান সংস্কার কমিশন করবে। তাহলে আপনি নির্বাচনের সাথে যেটা ওয়াদা ছিল যে আপনি একই দিনে 2টা শপথ নেবেন, এটাই তো আমরা সবাই একমত হয়েছি। এগুলোর সাথে বিএনপি তো ইনভলভ, চাপিয়ে দেওয়া হয়নি তো। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, আমরা সব মেনে নিছি, কেন এই ভয়ে যেন আবার নির্বাচন না যায়। তাহলে আপনি তো পলিটিক্যাল ফ্রড করলেন, জাতির সাথে প্রতারণা করলেন। আপনি তখন জাতিকে বলেন নাই কেন এটার সাথে আমি একমত না? কয়েকদিন আগে সেতুমন্ত্রীও বলেছে যে টোল মৌকুফের যে বিষয়টা, তিনি বলেছেন যে এটা না হলে নির্বাচনে ভোটে টোটে ঝামেলা হইতে এগুলো বলছে। তাহলে এগুলোর নাম হচ্ছে পলিটিক্যাল ফ্রড, এগুলোর নাম হলো জুলাই ব্যবসা। যে আপনি জুলাই থেকে বেনিফিট নেবেন, বেনিফিট নেওয়ার পরে আপনি ভুলে যাবেন যে আমাদের 1400 শহীদ দেয়ালে দেয়ালে কি লিখে দিয়েছিল, ওদের বুকের ভিতরে যে ঝড়, ওরা বলেছে ওই ঝড়টা আসলে কিসের ঝড়, ওই ঝড়টাকে তো আপনি রিড করতে পারছেন না। এই জন্য আমরা বলছি তারা বেনিফিশিয়ারি, কিন্তু এটাকে তারা ওন করে না। এবং এই যে 31 দফা থেকেও চাপিয়ে দেয় নাই, তা আপনার দলের জিনিস, এটাকে আপনি মানছেন না কেন? এটা জুলাইয়ের আগে থেকে ছিল, আগে থেকে করছেন।
তাহলে কেন করছেন না এগুলো, মানছেন না কেন? সংস্কার পরিষদের শপথ নিলেই তো আপনার প্রথম দফাটা একসাথে বাস্তবায়িত হয়ে যেত, কেন করলেন না? তাহলে এই জায়গাগুলোতে আমরা বোধ করছি যে 71 এবং 24-এর একটা মিলের জায়গা হইল শেখ পরিবারের, জিয়া পরিবারের, আওয়ামী লীগের এবং বিএনপির সবারই একটা হীনমন্যতার জায়গা হয়েছে। সেটা হচ্ছে আমার নেতৃত্বে এটা হয় নাই, মানে এটা তো সত্য। জুলাইতে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী অংশগ্রহণ করেছে, তাদের দলের নেতাকর্মীরা শহীদ হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে রাজনৈতিক দল আকারে সবচেয়ে বেশি মজলুম দল ছিল বিএনপি, এগুলো সবই সত্য। কিন্তু তারপরও আমরা হতাশ তাদের এই আচরণে, এবং এই আচরণ যদি কন্টিনিউ হয়, তারা যদি এগুলোতে ফিরে না আসে, তাহলে যেটা হবে তার রাজনীতি নাই হয়ে যাবে বাংলাদেশে। এবি পার্টির তো একটা অবস্থান আছে, এবং এবি পার্টি কিন্তু ভয়েস রেজ ব্যাপক করেছে, এবং মঞ্জু ভাই আমাদের এখানে এসেছিলেন, তিনিও জুলাই আন্দোলনে এবি পার্টির যে কন্ট্রিবিউশন ছিল সেগুলো বলেছেন। এত কিছুর পরেও এই নির্বাচনে এবি পার্টি একটা আসনও পায়নি। মানুষ আপনাদের গ্রহণ করলো না কেন? গ্রহণ করে নাই তা বলা যাবে না। বিষয় হচ্ছে যে কনস্টিটিউয়েন্সি পলিটিক্সের তো নিজস্ব গ্রামার আছে। যেমন ধরেন, একটা ছেলে মেয়ে জিপিএ 5 পায় নাই বলেই সে মেধাবী না, এটা আপনি বলতে পারবেন না। সে হয়তো ভালো খেলে, ভালো আর্ট করে, ভালো নাচে, ভালো গান গায়। এখন প্রশ্ন হচ্ছে মেধাকে আপনার কিভাবে জাজ করবেন, সেটা হলো একটা দেখার বিষয়। যেমন ধরেন, যদি পিআর হইতো, আমরা যেটা বলেছিলাম এবং অনেক দল বলেছে যে আংশিক পিআরে যাওয়ার জন্য, তাহলে হয়তো 5টা সিটের সমপরিমাণ ভোট আমরা পাইতাম সারা বাংলাদেশে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কনস্টিটিউয়েন্সি পলিটিক্সে তো নিজস্ব গ্রামার আছে, এবং পুরাতন দলগুলোর সেখানে তো আলাদা বেইজ আছে, 4 দশক 5 দশকের। এবং যেটা আমি প্রায় বলি, হয়তো আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে কিন্তু আপনার নাগরিক নাই, বাংলাদেশে ভোটার নাই। বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে বিশাল সংখ্যক 18 বছর বয়স্ক মানুষের তালিকা। এখন 18 বছর বয়স্ক মানুষের তালিকা মানে কি সে ভোটার? সে কি আসলে জাজ করতে পারে কাকে ভোট দেওয়া দিতে হবে? জাজ করতে পারলে কি আসলে দেশের সবচেয়ে ক্রিমিনাল, থাগস, গুন্ডা, বদমাইশ, চাঁদাবাজ এই টাইপের লোকরা কি দশকের পর দশক ধরে নির্বাচিত হয়ে আসতে পারে? বড় দল দুইটাতে দেখেন, ভালো মানুষরা কেউ নির্বাচিত হয়ে আসে কিনা? বড় দলেও আসে না। দেখবেন যে এলাকার সবচেয়ে গুন্ডা মাস্তান প্রকৃতির মানুষগুলোই ভোট বেশি পায়। তার মাসল আছে, সে গাঁজার ব্যবসা করে, সে মাদকের ব্যবসা করে, সে ডাইল চাইলের ব্যবসা করে, নদী কাটে, মাটি কাটে, চর থেকে বালু উঠায় নিয়ে আসে, ওরে মানুষ ভোট দেয়। কিন্তু এত কিছুর পরেও এনসিপি নতুন দল হয়েও তো বেশ কয়েকটা আসন পেয়েছে, এবি পার্টি একটাও পায়নি কেন? এনসিপির বেটার জায়গাটা কোথায় দেখেন, এনসিপি গণ অভ্যুত্থানের ফেস, এটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমরা যেহেতু অ্যালায়েন্সে ছিলাম, অ্যালায়েন্স যেখানে ভালো করেছে সেটার বেনিফিট এনসিপি পেয়েছে। ধরেন হাসনাতের সিটে তার কোনো কম্পিটিশন ছিল না, ওখানে বিএনপির এমপি দাঁড়াইলে আসলে কি হইতো থাকলে। তাহলে হাসনাত একটা বেনিফিট পেয়েছে, তার এমপির যেহেতু আপনার ঋণ খেলাপি হয়ে তার চলে গেছে, নমিনেশন বাতিল হয়ে গেছে। ঢাকায় এতগুলো সিট, জামাত তো কোনোদিন কোনো সিট পায় নাই ঢাকাতে। তাহলে সাডেনলি মানে এই বিরোধী দলীয় জোট এত ভোট কিভাবে ঢাকাতে পাইলো? তাহলে সার্টেনলি এখানে একটা ভোটারদের একটা চেঞ্জ এবং চিন্তার পরিবর্তন হয়ে গেছে, সেখানে কাজগুলো হয়েছে। এনসিপির 2জন এমপি হয়েছে রংপুর বিভাগে, জামাত খুব স্ট্রং জায়গা সেখানে, জামাতের বেইজ এরিয়া রংপুর, খুলনা, রাজশাহী, জামাত তো সবগুলো অলমোস্ট প্রায় এন্টায়ারলি ওখানে আসন বেশি পেয়েছে। কোনো কোনো জায়গায় দেখবেন যেখানে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেখানে মানুষজন বিএনপির বিরুদ্ধে ভোট দিয়েছে, জোটকে ভোট দিয়েছে। আমাদের